হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, প্রত্যেককে ওয়েলকাম ডাব্লিউবিসিএস প্রো লাইভে। আর আমরা প্রতিটি বিষয়ের টপিক ধরে ধরে যেরকমভাবে চলছিলাম তারই পরের টপিকে চলে এসেছি আজকে কনস্টিটিউশনের পার্ট, যেখানে আমরা সংবিধানের প্রথম চ্যাপ্টার প্রথম পার্ট পড়া শুরু করব। আমরা পড়বো আজকে, তোমরা অলরেডি থাম্বনেল থেকে দেখে নিয়েছো, সেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, অর্থাৎ ভারতবর্ষ ও তার মূল ভূখণ্ড। দেখো, আমরা আগেই দেখেছিলাম যে সংবিধান বলতে কি জিনিস, কবে তৈরি হলো, তার নেচার কি, তার কি কি বৈশিষ্ট্য রয়েছে, এগুলো সব আগের ক্লাসগুলোতে দেখেছি। যারা যারা নতুন তারা অবশ্যই প্লেলিস্টগুলো ফলো রাখো সাবজেক্ট ওয়াইজ, যাতে তোমরা পরপর করে জানতে পারো, বুঝতে পারো এবং নিজেকে তৈরি করতে পারো। আজকের ক্লাসে মূলত আমরা দেখব যে ভারতবর্ষ বলতে কি বোঝাচ্ছে। তার কারণ ভারতবর্ষের যদি বুঝতেই না পারি কাকে কোনটা ভারতবর্ষ, তাহলে এর ওপর অন্যান্য আইনগুলো বা এর সাধারণ মানুষকে পরিচালনা করার জন্য অন্যান্য আইনগুলো বর্তাবে কি করে। তার জন্য প্রথমেই যে পার্টটা আসছে সেটা হচ্ছে ভারত তার তার মূল ভূখণ্ড। তো আমরা ইন্ডিয়া অ্যান্ড ইটস টেরিটরি এইটাকে পড়ার চেষ্টা করব। ভারতের সংবিধানের এই বিষয়বস্তুটা রয়েছে প্রথম অংশে, অর্থাৎ পার্ট নাম্বার 1-এ। কত নম্বর আর্টিকেলের বিষয়বস্তু এটা? আর্টিকেল 1 থেকে 4-এর মধ্যে এর বর্ণনা রয়েছে। যদি সহজে আর্টিকেলগুলোকে আমরা এক ঝলকে দেখে নিই, তাহলে 1 নম্বর ধারাতে বলে দেওয়া আছে নেম অ্যান্ড টেরিটরি অব দ্য ইউনিয়ন, অর্থাৎ ভারতবর্ষের নাম কি হবে। 1947-এ যখন দেশ ভাগ হচ্ছে, সেটা মূলত ধর্মের ভিত্তিতে হচ্ছিল। ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে চলে গেছিল। মূলত হিন্দুস্তান পাকিস্তান এই কনসেপ্টটা এসছে। কিন্তু যদি হিন্দুস্তান এই নামটা রাখা হয়, তাহলে যেন প্রত্যায়িত হবে শুধুমাত্র হিন্দুদের দেশ। কিন্তু এই ভারতবর্ষ তো সবার জন্য সমান, তাহলে সেই নিরিখে আমরা কোনো রকমভাবে হিন্দুস্তান এই নামটাকে প্রেফারেন্স দিলাম না। আমরা কি করলাম, সারা পৃথিবীর কাছে যে নামে পরিচিত ইন্ডিয়া এবং ভারতবর্ষ বলতে যা বোঝায় তাকে বললাম সমান সমান। তাই আর্টিকেল 1-এর মূল বিষয়বস্তু রাখা হলো যে আইডেন্টিটিটা কি, এই দেশটার নাম কি। প্রথমে নাম রাখা হলো এবং দেশটার এরিয়া কোনটুকু, এইটুকু তার ভূখণ্ড কোনটুকু, সেইটাকে ডেফিনিট করা হলো। এটা ধারা নম্বর 1। 2 নম্বর ধারাতে বলে দেওয়া আছে যে আজকে ভারতবর্ষের মধ্যে অন্য কোনো রাজ্য নতুন করে তৈরি করে দেওয়া যাবে নাকি প্রবেশ করানো যাবে, এই বিষয়বস্তুগুলো, মানে এলাকা কি বাড়ানো যাবে নাকি কমানো যাবে, নাকি নিজের মধ্যে এলাকাকে ভাগাভাগি করা যাবে, এই বিষয়বস্তুগুলো রয়েছে। আর্টিকেল 3-এ সেগুলো কি করে করা যাবে, তার উপায়টা কি, সেইটা বলে দেওয়া আছে। এবং আর্টিকেল 4-এ বলে দেওয়া আছে যে লজ মেড আন্ডার আর্টিকেল 2 and 3, অর্থাৎ 2 নম্বর আর 3 নম্বর যে আর্টিকেলগুলো তাকে কি করে ব্যালেন্স করতে। তাহলে সহজভাবে তোমাদেরকে মনে রাখার জন্য বলছি, যারা একদম প্রথম থেকে দেখছো তারা মন দিয়ে শুনে নাও, সহজ বোঝানোর চেষ্টা করছি আমি। প্রথমটা হচ্ছে যেমন তুমি কে, এটা প্রথম হচ্ছে তোমার নামটা তুমি বলো, তাহলে হু ইউ আর বা হোয়াট ইউ আর, এটাকে ক্লিয়ার করতে হয়। এরপর তোমার লোকেশন বোঝাতে হয় যে তুমি কোথায় থাকছো, বিষয়বস্তু, নতুন করে তোমার হাত পা বাড়াচ্ছে কি বাড়াচ্ছে না, এই বিষয়বস্তুগুলো, জামা প্যান্ট তুমি কিনছো কি কিনছো না, পুজো আসছে সামনে, এইরকম ব্যাপারটা আর্টিকেল 2-এর বিষয়। তার মানে তুমি বলতে পারো এটা হোয়ার নিয়ে প্রশ্ন, কোন জায়গা। তারপরের প্রশ্নটা আসছে কিভাবে, হাউ। এই হাউটা 3 নম্বর এবং 4 নম্বরের বিষয়। স্যার আরেকটু খোলতাই করে বললে সুবিধা হয়, চলো আরেকটু খোলতাই করেই বলি। মূলত এই জিনিসটা বোঝার আগে লাগবে সেটা হচ্ছে আমরা এটা কেন পড়ছি। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ভারত ও তার মূল ভূখণ্ড বলতে আমরা যে পড়াশোনা শুরু করব, এটা কেন করব, কারণটা বুঝতে হবে। কারণটা হচ্ছে যে ভারতবর্ষ নতুন করে তৈরি হলো 1947-এ, যার জন্য সংবিধান লেখা হলো, দেশকে পরিচালনা করার জন্য আইন তৈরি হচ্ছে, তার কারণটা কি? তার কারণটাই হচ্ছে ভারতবর্ষের যে রাজনৈতিক গঠন তাকে ভালো করে বুঝতে হবে যে কোন জায়গায় এই রাজনীতি বা এই আইন কানুনটা আরোপিত, অর্থাৎ মূলত পলিটিক্যাল ডেফিনেশনকে ক্লিয়ার করার জন্য। 1। 2, ইউনিয়ন অফ স্টেটস
এই জিনিসটা কি? আমরা অনেক সময় একটা জিনিস পড়েছিলাম, ইউনাইটেড স্টেটস নামটা শুনে থাকি আমেরিকার ক্ষেত্রে, আবার এখানে আমরা ইউনিয়ন অফ স্টেটস বলছি, অর্থাৎ একটা ফেডারেল স্ট্রাকচার আনছি। ফেডারেল স্ট্রাকচারটা কি? যারা যারা আগের ক্লাসটা দেখেছো, যেখানে আমি বৈশিষ্ট্য পড়িয়েছিলাম, সংবিধানের বৈশিষ্ট্য, এখানে এগুলো আলোচনা করা হয়েছিল। তো ফেডারেল স্ট্রাকচারটা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা কীরকম হবে তাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। মানে কেন্দ্র এবং এই যে বিভিন্ন রাজ্য সরকারগুলো রয়েছে, রাজ্যগুলো রয়েছে, প্রদেশগুলো রয়েছে, তার কাজকর্ম কীভাবে তৈরি হচ্ছে সেইগুলো। পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক অফ ইন্ডিয়া, যেটা মূল্যতেই বললাম, যেটাকে কেন্দ্র করে কেন্দ্র রাজ্য কীভাবে কাজকর্ম করছে, অ্যাডমিনিস্ট্রেটিভ করছে কীভাবে, লেজিসলেটিভ করছে কী করে, অন্যান্য কাজকর্ম কীভাবে করছে, এবং টেরিটোরিয়াল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ পার্টিকুলারলি এই যে প্রদেশগুলো, তার গঠন কি করে হচ্ছে, তার ডিভিশন কিভাবে হচ্ছে, এবং এই কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্কই বা কেমন হবে। এই জন্য, এই ফাউন্ডেশনটার জন্য বলতে পারো ভিত্তি তৈরি করা হলো এই পার্ট 1। আর্টিকেল 1 থেকে 4 তার মূল শিট দ্বারা তৈরি করা হলো। মানে ঠাকুর বানাতে গেলে যেমন একটা শিট দ্বারা লাগে, কাঠ বিচুলি দিয়ে একটা কষিরুকা তৈরি করতে হয়, তেমনভাবেই ভারতবর্ষে যে অন্যান্য আমরা আইন কানুনগুলো আরোপ করব, গায়ে মাংস, প্রোটিন, ভিটামিন দেব, তার আগে মূল শিট দ্বারাটা, কাঠামোটাকে তৈরি করা হলো এই আর্টিকেল 1 থেকে 4 মাধ্যমে, পার্ট 1 দ্বারা। এইবার তাহলে আমাদেরকে এক এক করে জিনিসগুলোকে বুঝতে হবে। এবার আমরা ধরে ধরে বুঝবার চেষ্টা করব। প্রথম পড়বো আমরা ধারা নম্বর 1 বা আর্টিকেল 1। এখানে কি লেখা আছে? মূল সংবিধান অনুযায়ী লেখা আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। খুব মন দিয়ে এই আর্টিকেলটা ভালো করে দেখো। যারা চাকরি বাকরির পড়াশোনা করছো তাদেরকে তো আর্টিকেল 1 থেকে 51 এ মুখস্থ রাখতেই হবে, বাট যারা সিভিল সার্ভিসের জন্য স্বপ্ন দেখছো তাদেরকে তো এইগুলোকে ভালো করে বুঝতে হবে, নাহলে তো তোমাদের কমান্ড তৈরি হবে না। সুতরাং ভালো করে দেখো কি বলল। ইন্ডিয়া মানে সারা বিশ্বের কাছে যে নামে পরিচিত ভারতবর্ষ, ইন্ডিয়া নামে, সেটারই অপর নাম হচ্ছে ভারত। যেমন তোমার বাড়িতে একটা ডাক নাম থাকে, ভালো নাম থাকে একটা, এরকমই যা তুমি ইন্ডিয়া নামে জানো সেটাই আসলে ভারত, আবার যা ভারত নামে তুমি চেনো সেটাই আসলে ইন্ডিয়া। অর্থাৎ দুটো নামের মধ্যে সেই লোক আইডেন্টিটির মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন হয় না, কোর্টে গেলে বলা হয় উর্ফ অমুক, উর্ফ অমুক, ঠিক তেমনভাবেই ইন্ডিয়া যা ভারত তাই। তাই এই নামের মধ্যে কোনো রকম কোনো দ্বন্দ্ব থাকার দরকার নেই, পরিচিতি সেম। তার মানে আমরা কোনো রকমভাবেই কিন্তু হিন্দুস্থান, এই যে ধর্ম নিয়ে পাকিস্তান, হিন্দুস্তান এই যে আরোপ করে দেওয়া হয়েছিল ধর্মের নিরিখে, তাকে আমরা গ্রাহ্য করলাম না। অর্থাৎ এখান থেকে কোথাও না কোথাও সেকুলারিজমকে আমরা প্রমোট করলাম। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। এবার যে দেশটার নাম হলো ইন্ডিয়া ভারত, সেইটা কিরকম দেশ হবে? শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেট। এই শব্দটার মধ্যে মারপ্যাচ রয়েছে। খালি চোখে দেখে মনে হবে এর মানে হচ্ছে অনেকগুলো প্রদেশের সমষ্টি, তাই না? কিন্তু এর মধ্যে অনেক মারপ্যাচ রয়েছে। ইউনিয়ন অফ স্টেটস এই কথাটার মধ্যে যে মানেগুলো উল্লেখ রয়েছে সেটা হচ্ছে, এক, যা নিজস্ব এরিয়ার মধ্যে রয়েছে, অর্থাৎ ভারতবর্ষের মূল যা এরিয়া, ধরে নাও এরকম হচ্ছে ভারতবর্ষের মূল এরিয়া, টেরিটরি অফ ইন্ডিয়া। তাহলে এই টেরিটরি অফ ইন্ডিয়া বলতে কোনটুকু? ইউনিয়ন অফ স্টেটস মানে টেরিটরি অফ ইন্ডিয়া, সেটা কোনটুকু? এইটুকু, যেটুকু টেরিটরিজ অফ স্টেটসের মধ্যে রয়েছে। ঘুরিয়ে বলো, ধরো তোমাকে যদি বলি এইটার পুরো ইউনিটটার মান হচ্ছে 10, ধরে নাও এইটার অংশটার মান হচ্ছে 5, এইটুকুর অংশটার মানে হচ্ছে ধরে নাও 7, সরি ধরে নাও 3, এটা 7, আর এটুকু ধরে নাও 2। কথা কথা বলছি, এটাকে তুমি ধরে নাও এটা 15, ঝামেলা মিটিয়ে দাও, এটা ধরে নাও 5, ঠিক আছে? তাহলে এই 15 যোগফলটা, সংখ্যাটা কি করে আসতে পারে? 7, 3 আর 5-এর যোগফলেই তো আসবে। ঠিক একই রকম ভাবে ঘুরিয়ে বোঝার চেষ্টা করো, ভারতবর্ষের যে মূল ভূখণ্ড সেটা আসলে কি? প্রতিটা অঙ্গরাজ্যের মধ্যে যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো, প্রতিটা অঙ্গরাজ্যের মধ্যে যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো, তার সঙ্গে যোগ হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো, ইউনিয়ন টেরিটরিজ,
এবং তার সঙ্গে জড়িত হচ্ছে যদি কোনোদিন ভারতবর্ষে কোনো অঞ্চল অধিকৃত হয়, অর্থাৎ ভবিষ্যতের জন্য একটা লাইন ফাঁকা রেখে দিলাম আমরা যে আমাদের ইনকামিং থাকতে পারে, আউটগোয়িং নেই। যেমন আমরা জানি সিকিম আগে একটা পৃথক দেশ ছিল, পরবর্তীকালে সিকিম ভারতবর্ষের মধ্যে এখন একটি রাজ্য হিসাবে তকমা, ভারতবর্ষের অন্যতম উল্লেখযোগ্য রাজ্য সিকিম। তা আগে সেপারেট ছিল, সেপারেট পরিচিতি ছিল। তার মানে একে আমরা অ্যাকোয়ার করলাম, একে আমরা অর্জন করলাম, তাই না? সুতরাং ভবিষ্যতের জন্য তো জানিও না যে বাংলাদেশকে আমরা নিয়ে নিতে পারবো কিনা। আজকে তো ভারতবর্ষের একরকমভাবে আন্ডার আর্মসে রয়েছে বাংলাদেশ। যদি কোনোদিন বাংলাদেশ ভারতবর্ষের মধ্যে ইনক্লুড হয়, তাহলে সেই ভারতবর্ষের ওই বাংলাদেশের ওই এরিয়াটুকু ভারতবর্ষের অঞ্চল হিসাবেই পরিচিতি লাভ করবে। এটা একটা ওপেন লাইন রেখে দেওয়া হলো। তার মানে ইউনিয়ন অফ স্টেটস এই শব্দটার মানে অনেক বিস্তৃত। কি বলা হলো? ইউনিয়ন অফ স্টেটস মানে হচ্ছে টেরিটরি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ভূখণ্ড। কোন ভূখণ্ড? এক, প্রতিটা প্রদেশের অঞ্চলগুলো, প্রতিটা যে প্রদেশ আছে তাদের অঞ্চলগুলো, প্লাস কেন্দ্রশাসিত অঞ্চলগুলো, প্লাস ভবিষ্যতে যা যা অর্জন করা হবে, যে যে অঞ্চল অর্জন করা হবে, সেই অঞ্চলগুলোও সব মিলিয়ে ভারতের অঞ্চল, সব মিলিয়ে সেটাই ভারত, সব মিলিয়ে সেটাই ইন্ডিয়া। কত মজার করে জায়গাটা তৈরি করে গেছে ভাবো যারা সংবিধান তৈরি করেছেন। তাহলে ইউনিয়ন অফ স্টেটস বলতে আমরা আসলে কি বোঝাতে পারলাম, কি বুঝতে পারলাম, কেন এই শব্দটা ব্যবহার করা হলো, ওয়াই দ্য কনস্টিটিউশন মেকার্স এরকম ভাবে বানিয়েছেন। প্রথম কথা হচ্ছে যারা বানিয়েছেন সংবিধানটাকে তারা আসলে কেন্দ্রের শক্তিটাকে বেশি রাখতে চেয়েছেন। কারণ কি? ধরো ভারতবর্ষের মধ্যে বিবিধের মাঝে ঐক্য আছে, আমরা জানি, এটাই আমাদের মূল বৈচিত্র্য, এটাই আমাদের মূল শক্তি, চালিকা কাঠি। পৃথিবীর এত দেশে, কোনো দেশে এই রকম বৈচিত্র্য আর কত জায়গায় নেই। 4 কিলোমিটার অন্তর অন্তর মানুষের ভাষা, মানুষের পোশাক আশাক, খাদ্যাভ্যাস সব পাল্টে যায়। আর তাহলে ভাবো ভারতবর্ষ এত বড় দেশ, পৃথিবীর 7ম বৃহত্তম দেশ, যেখানে কত রকম মানুষের আঞ্চলিকতাবাদ রয়েছে। ভাষা তো অনেক বড় ব্যাপার একটা। যেমন আজকে মারাঠি ভাষা, গুজরাটি ভাষা, কিংবা জম্মু কাশ্মীর, পাঞ্জাব, বাংলা, বিহার, কিংবা উড়িষ্যা, তামিল, তেলেগু, এসব তো আছেই। কিন্তু আমরা তো জানি যে পশ্চিমবাংলার মধ্যে তুমি যদি থাকো তাহলে এক একটা জেলার মধ্যে ভাষার তারতম্য তৈরি হয়েছে। সেটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যেই হয়। জেলা টু জেলা আঞ্চলিক ভাষার টোন, খাদ্যাভ্যাস, জামা কাপড়ের ধরন, আচার অনুষ্ঠান, উৎসব, মেলা সব পাল্টে যায়। তাহলে ভারতবর্ষের মধ্যে হবে। তাহলে যেখানে আলাদা হওয়ার বৈচিত্র্য রয়েছে, অনেক সময় সেখানেই দুর্বলের ওপর যারা সংখ্যাগুরু তাদের কর্তৃত্ব চলে আসতে পারে। যদি কর্তৃত্ব চলে আসে তাহলে আবার সেই মারপিট, গতাগতি, গুতুগুতি এসব হবে। তাহলে একটা দেশকে এক রাখার জন্য একটা কেন্দ্র শক্তির দরকার আছে, এবং সেই জন্যই কি করা হচ্ছে, সেন্টারকে স্ট্রং রাখার জন্য ইউনিয়ন অফ স্টেটস এই ফর্মেটে রাখা হচ্ছে। কারণ আমরা আগের দিনই কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছিলাম, যেখানে সেলিয়ান ফিচার্স পড়ানো হয়েছিল, মনে করে দেখো, কোয়াসি ফেডারেল স্ট্রাকচার পড়ানো হয়েছিল, যে আমাদের ফেডারেশন থাকছে, আমাদের ফেডারেল স্ট্রাকচার আছে, যুক্তরাষ্ট্র কাঠামো আছে, বাট সেটা কোয়াসি ফেডারেল স্ট্রাকচারে রয়েছে, আধা যুক্তরাষ্ট্র কাঠামো। নো স্টেট হ্যাজ রাইট টু সিকেট, কোনোভাবেই একটা, এই যে ভারতবর্ষের ধরে নাও পশ্চিমবঙ্গ, এর মধ্যে প্রায়শই অনেক সময় বলে কোচবিহারকে আলাদা করে দাও, গ্রেটার কোচবিহার, অনেক সময় বলা হয় গোর্খাল্যান্ডকে আলাদা করে দাও, অনেক সময় অন্য জায়গাগুলোকে আলাদা করে দেওয়ার কথা বলা হয়। এরকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাঙচুর করার চেষ্টা করা হয়। কিন্তু কোনো রাজ্য নিজের ইচ্ছা হলো দুম করে নাম পাল্টে ফেলা, নিজের ইচ্ছা করে এলাকা ভাগ করে নেওয়া, এটা হতে পারবে না। তাহলে টুকরো টুকরো হতে হতে আবার বিদেশি শক্তি আক্রমণ করে দেবে, সম্ভব নয়। সেটা প্রদেশের শক্তি নয়, যা হবে কেন্দ্রের শক্তি, কারণ এখানে ন্যাশনাল ইম্পর্টেন্স জড়িয়ে রয়েছে। তার মানেই স্যার এখানে কিসের প্রিন্সিপাল রয়েছে? এখানে ইন্টিগ্রেশনের প্রিন্সিপাল রয়েছে, সংহতির আদর্শ জড়িয়ে রয়েছে। তো ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেটস, যে 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 রাজা, যেগুলো আগে প্রদেশ ছিল না, ব্রিটিশ পিরিয়ডে যেগুলো প্রদেশ ছিল না, যেগুলো একদম রাজার আন্ডারে ছিল, প্রিন্সলি স্টেট, মহারাজাদের আন্ডারে ছিল, সেইগুলোকে ওয়াজ ইনকমপ্লিট অ্যাট দ্যাট টাইম। শুরুর দিকে কিন্তু, যেমন নিজাম, তারা আবার পাকিস্তানপন্থী ছিল। সর্দার বল্লভভাই প্যাটেল তার কর্তৃত্বে, বোধে, নেতৃত্বে তিনি এই হায়দ্রাবাদের নিজামকে ভারতবর্ষের মধ্যে ইনক্লুড করেছিলেন। তুমি ভাবো যদি আজকে ভারতবর্ষটাকে ছেড়ে দিত, তাহলে ভারতবর্ষের বুকের মধ্যে একটুখানি জায়গা পাকিস্তান হয়ে থাকতো, ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না,
অস্বস্তি হতো, ইন্টারনাল সিকিউরিটির সমস্যা হতো, নাগরিকত্বের মানুষের সমস্যা হতো, মানে সুযোগ, যানবাহন চলাচল, সমস্ত কিছু, সিকিউরিটি, অনেক কিছু সমস্যা হতো। সুতরাং ভারতবর্ষ যখন 1947-এর সময়, যে সময় দেশ ভাগ হচ্ছে, তখন তো অনেক দেশীয় রাজন্য বর্গ, তারা তো পুরোপুরি ভারতবর্ষের মধ্যে থাকতে চায়নি। তাদের সেই তাদেরকে যদি জড়ো করতে হতো, তাহলে আজকে একটা কেন্দ্র শক্তির দরকার ছিল। তাই কারণে এটা রাখা সিম্বল অফ ইউনিটি ইন ডাইভার্সিটি, এই যে সবার মধ্যে এত বৈচিত্র্য, তার মধ্যে যদি একতা রাখতে হয়, তারই প্রকাশ করছে এই শব্দটা ইউনিয়ন অফ স্টেটস। তো সুন্দর করে আইনের মারপ্যাচে এটাকে তৈরি করা হয়েছে ভাবু, না হলে এখনো এই দেশ কত লোক ভাঙচুর করার জন্য রেডি হয়ে রয়েছে, আর যারা বর্ডারে রয়েছে তত এমনি কত পরিশ্রম করছেন। তো আইন এই কারণেই ইম্পর্টেন্ট। বলে আসা যাক পরের আর্টিকেল 2 এর বিষয়বস্তু কি বাবা? আর্টিকেল 2 বা ধারা নম্বর 2, এখানে অ্যাডমিশন অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটস, অর্থাৎ নতুন রাজ্য কিভাবে গঠন করা হবে বা নতুন করে কি করে ইনক্লুড করা হবে, সেই বিষয়বস্তু এই ধারাতে রয়েছে। এখানে কি বলছে পরিষ্কারভাবে, যদি মূল সংবিধানের আর্টিকেলটা পড়ে ফেলো, কি দেখতে পাবে? পরিষ্কারভাবে স্যার লেখা আছে ওখানে, পার্লামেন্ট মে বাই ল। ওয়ার্ডগুলোকে ভালো করে খেয়াল করো, তার কারণ হচ্ছে এইগুলো সঠিকভাবে বাংলা করতে গেলে কঠিন হয়ে যাবে। চেষ্টা করো আস্তে আস্তে ভাষাগুলোর সাথে সহজবদ্ধ হয়ে যাওয়ার। আমি ভেঙে চুরে পড়ানোর চেষ্টা করছি। পার্লামেন্ট মে বাই ল, প্রথম কথাটা কি বললো? কে করতে পারে? নতুন রাজ্যকে, নিউ স্টেটসকে, নতুন একটা রাজ্যকে সে তৈরি করা কিংবা ইনক্লুড করা, অ্যাডমিশন করানো। অ্যাডমিশন করানো মানে কি? ধরো তুমি আমার এই কাছে পড়তে চাইছো, স্যার আপনার কাছে আমি অ্যাডমিশন নিতে চাইছি, তার মানে কি আমি কোনো একটা ঘরে পড়াই, তুমি সেখানে ইনক্লুড হতে চাইছো, অ্যাডমিশন নিতে চাইছো। এটা আগে ছিল না, তাহলে অ্যাডমিশন করার দরকার আছে। ঠিক আছে, আবার ধরো আমি একটা ব্যাচে পড়াই, সেখানে দেখলাম বেশ কিছু ছেলে মেয়ে তৈরি হয়ে যাচ্ছে প্রিলিমসের জন্য, এদেরকে আবার মেন্টরিং করে করে মেন্সের জন্য রেডি করতে হবে। তাহলে সেখান থেকে ওই ছেলেপুলেগুলোকে আমি বাছাই করলাম, করে সেইগুলোকে আমি নতুনভাবে একটা মেন্সের ব্যাচ তৈরি করলাম, এদেরকে নতুনভাবে রেডি করতে হবে। সুতরাং এস্টাবলিশ করলাম নতুন ব্যাচ, তার মানে একটা নতুন রাজ্যকে গঠন করা, সেটা ইনক্লুড করে হোক, নতুনভাবে এস্টাবলিশমেন্ট করে হোক, এই বিষয়টা কে করতে পারে? হু হ্যাজ দ্য পাওয়ার? হু হ্যাজ দ্য পাওয়ার? পার্লামেন্ট হ্যাজ। এটা কে বলছে? আর্টিকেল 2। পার্লামেন্ট মানে লোকসভা, রাজ্যসভা, কেন্দ্রের শক্তি। পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার। এবার পার্লামেন্ট ইচ্ছা করলে করতে পারবে না, আইন এনে করতে পারে বাই ল। পার্লামেন্টের শক্তি দেয়া আছে, এই আর্টিকেল 2 দ্বারা পার্লামেন্ট করতে পারে, বাট তাকে আইন এনে করতে হবে। ইচ্ছা হলো দুমদার আকাশে করতে পারবে না। কি করতে পারবে আইন এনে? টু অ্যাডমিট ইনটু ইউনিয়ন অর এস্টাবলিশ আ নিউ স্টেটস অন সাচ টার্মস অ্যান্ড কন্ডিশন। দেখো মারপ্যাচ রয়েছে, কিছু শর্তের ওপর নির্ভর করে তাকে নতুন আইন আনতে হবে, অ্যাজ ইট ফিট। যদি সেই আইনটা, যদি এবং এই শর্তগুলো ঠিকঠাক পরিপূর্ণ হয়, তবেই পার্লামেন্ট আইন দ্বারা নতুন কোনো রাজ্যকে তৈরি করতে পারবে। তার মানে বেশ কিছু শর্তের ব্যাপার আছে, এটাকে খেয়াল রাখো। শর্তগুলো কি বলে দেবো আমি। পার্লামেন্ট তাহলে করতে পারে, এটা আমরা দেখে নিলাম আর্টিকেল 2 এর দ্বারা। তাহলে পার্লামেন্টের পাওয়ারটা কে বললো? আর্টিকেল 2 বললো। কি করতে পারে? কিসের পাওয়ার? নতুন রাজ্য তৈরি করতে পারে। তাহলে পার্লামেন্ট ক্যান অ্যাডমিট নিউ স্টেটস। তোমার যদি প্রশ্ন করে দেয় হু ক্যান অ্যাডমিট নিউ স্টেটস, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, স্টেট গভর্নমেন্ট, গভর্নর অর পার্লামেন্ট, অ্যান্সার কি হবে? পার্লামেন্ট হবে। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 2। উদাহরণ স্যার, সিকিম, নতুন একটা রাজ্য যেটা ছিল না, সেকে নতুন করে ইনক্লুড করে দেওয়া হলো 1975-এ 36 অ্যামেন্ডমেন্ট দ্বারা। পার্লামেন্ট ক্যান্ট এস্টাবলিশ, নতুন রাজ্যকে তৈরি করতেও পারে, তার মানে ভেঙে তৈরি করতে পারে বা জোড়া লেগে তৈরি করতে পারে নিউ স্টেটস। যেমন গোয়া আগে ইউনিয়ন টেরিটরি ছিল, একে এখন রাজ্য করে দিয়েছে। যেমন ধরো জম্মু কাশ্মীর কতবার করে ভেঙে চুরে তারপরে এখন আবার রাজ্য দখল পাচ্ছে। ঠিক আছে, যেমন ধরো ঝাড়খণ্ড আগে ছিল না, বিহার থেকে ভেঙে তৈরি করছে। সুতরাং পার্লামেন্ট ক্যান এস্টাবলিশ নিউ স্টেট। ঠিক আছে, তাহলে পার্লামেন্টের কাছে পাওয়ার আছে অ্যাডমিট করানোর এবং এস্টাবলিশ করার। আর্টিকেল 2 পার্লামেন্টকে এই পাওয়ার দিচ্ছে। এবার এই শর্তগুলো বললাম, শর্ত সাপেক্ষে তৈরি করতে পারে আইন এনে। শর্তগুলো কোথায় পাবো? এই শর্তগুলোই দেখো হাউ
ওয়েগুলো কি কি, কিভাবে করতে পারে, সেটাই আছে তোমার আর্টিকেল 3 এর মধ্যে। 3 নম্বর আর্টিকেল সেটাই রয়েছে। আর্টিকেল 3-এ ওই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে। আর্টিকেল 3-তে কি বলা আছে, নিউ স্টেট ফরমেশন কি করে হয়, নতুন রাজ্য তৈরি হয় কি করে। তাহলে আমরা আগেই বলেছিলাম কি, পার্লামেন্ট মে বাই ল, পার্লামেন্ট এখানে করতে পারে। এটা কোথায় বলে দেওয়া ছিল, আর্টিকেল 2 এর মধ্যে। এবার পার্লামেন্ট ল অনুযায়ী কি কি শর্ত মানবে, কিভাবে করবে, সেইগুলো দেখো ABCDE করে লেখা আছে। তার মানে 5খানা শর্ত রয়েছে। কি শর্ত, ফর্ম এ নিউ স্টেট বাই সেপারেশন অফ টেরিটরি ফ্রম এনি স্টেট, অর্থাৎ যে কোনো একটি রাজ্য, যে কোনো একটি রাজ্য, যে কোনো একটি রাজ্য তার যে অঞ্চল তাকে ভেঙে সেপারেট করে নতুন রাজ্য করা যেতে পারে। যেমন স্যার বিহার ছিল এত বড়, একে ভাঙলো, ভেঙে নতুন রাজ্য তৈরি করতে পারলো, সেপারেট করতে পারলো। তেলেঙ্গানার ক্ষেত্রেও তাই, অন্ধ্রপ্রদেশ ছিল এক আগে, অন্ধ্রপ্রদেশকে ভাঙলো, তেলেঙ্গানা তৈরি করলো, তাহলে কোনো রাজ্যকে ভাঙতে পারলো। অথবা ইউনাইটিং 2 or more স্টেটস, যদি কোনোদিন ইচ্ছা করা হয়, তাহলে দেখা গেল ঝাড়খণ্ড আর বিহার জোড়া লাগিয়ে পুরনো বিহারে নিয়ে আসতে পারলো, হতেই পারে। দেখা গেল যে অল্প একটু জায়গা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহারের দক্ষিণ দিক, একটু মধ্যপ্রদেশ, একটু পার্টিকুলার উড়িষ্যাকে নিয়ে নতুন কোনো রাজ্য তৈরি হলো, হতে পারে। মানে অল্প অল্প কোনো জায়গা, নিউ স্টেট, মোর স্টেটস, 2 বা 2-এর বেশি কোনো জায়গাকে, কোনো অংশকে, রাজ্যের অনেকগুলো রাজ্যের অংশগুলোকে জোড়া লাগিয়ে লাগিয়েও নতুন রাজ্য তৈরি করতে পারে। মানে ইউনাইটিংও করতে পারবে, ভাঙতেও পারবে, ঠিক আছে। অথবা যেগুলো ইউনিয়ন টেরিটরি, ভারতবর্ষের অঞ্চলের মধ্যে যেগুলো ইউনিয়ন টেরিটরি হোক, রাজ্য হোক, যে কোনো অংশ হোক, সেগুলোকে ভেঙে অথবা জোড়া লাগিয়ে নতুন রাজ্য তখন দিতে পারে। এটা হচ্ছে নম্বর শর্ত। 2 নম্বর শর্ত কি, যদি মনে করো আজকে 2-3খানা রাজ্যকে মিলিয়ে নতুন একটা রাজ্য তৈরি করা হয়, ধরে নাও, উদাহরণ দিচ্ছি আমি, যে বর্তমানে তেলেঙ্গানা পৃথক রাজ্য এবং বর্তমানে অন্ধ্রপ্রদেশ পৃথক রাজ্য। ম্যাপের নিরিখে যদি আমরা একটু দেখে নিই তাহলে বুঝতে সুবিধা। ধরে নাও তেলেঙ্গানা এরকম জায়গায় রয়েছে, অন্ধ্রপ্রদেশ এরকম জায়গায় রয়েছে, ঠিক। তাহলে এই তেলেঙ্গানার যা সাইজ আর অন্ধ্রপ্রদেশের যা সাইজ, আলাদা আলাদা সাইজ। এখন যদি এই দুটোকে জোড়া লাগিয়ে দেয়া যায়, তাহলে এই নতুন রাজ্যটার সাইজ বাড়বে, তাই না? তাহলে তাকেই দেখো কি বলে দেওয়া আছে, পার্লামেন্ট আইন করে কি করতে পারে, কোনো রাজ্যের এরিয়াকে বাড়াতে পারে, এটাও তার শর্ত। 3, যদি কোনো রাজ্যের এরিয়া কমাতে হয়, কোনো রাজ্যে যদি এরিয়া কমাতে হয়, ধরে নাও যে এমন হলো যে মহারাষ্ট্রের কিছু একটা অংশ একটুখানি ইনক্লুড করে নেওয়া হলো, একটু মহারাষ্ট্রকে ইনক্লুড করে নেওয়া হলো এই নতুন রাজ্যের মধ্যে, তাহলে তো হতেও পারে মহারাষ্ট্রের যে রাজ্যটা জায়গা যারা ছিল, যে এরিয়া ছিল, সেটা একটু কমে গেল। কোনো জায়গা বাড়াতে হবে মানে কোনো জায়গা কমবে, সে কমাতেও পারবে, এটাও একটা শর্ত। 3 নম্বর কি, অল্টার দ্য বাউন্ডারি। আচ্ছা, এরিয়া যদি বাড়া কমানো করা হয়, তাহলে স্যার বাউন্ডারিও নিশ্চয়ই পরিবর্তন হবে, অল্টারেশন হবে। তাহলে বাউন্ডারিও কিন্তু কোনো রাজ্যের পরিবর্তন করতে পারে। কি করতে পারে, পার্লামেন্ট করতে পারে। অল্টার দ্য নেম অফ এনি স্টেটস, প্রায়শই পশ্চিমবঙ্গের নাম পাল্টানোর শুরুর দিকে একটা আওয়াজ উঠছিল, বঙ্গ হবে, বাংলা হবে, বঙ্গপ্রদেশ হবে, নানা রকম কাণ্ড কারখানা চলছিল, এখানে দাবি দাওয়াগুলো উঠছিল, কিন্তু ঘন্টা করতে পেরেছে, পারেনি। কারণ কি, পাওয়ার কাকাতে রয়েছে, পার্লামেন্টের পাওয়ার রয়েছে। আমি চাইলাম, যে কোনো রাজ্য সরকার চাইলো, দুম করে হবে না, রাজ্যের দাবিটাকে যদি মানত দেয় তবেই হবে। তাহলে মারপ্যাচ রয়েছে, কন্ডিশন রয়েছে, কে করতে পারবে, পার্লামেন্টের কাছে পাওয়ার আছে, কে দিয়েছে, আর্টিকেল 2 দিয়েছে বাবা, সব বললে হবে না। মানে অল্টার দ্য নেম অফ এনি স্টেটস, কেন্দ্রে যে থাকবে সে যদি মঞ্জুর হয়, কেন্দ্র সরকার যদি বলে, পার্লামেন্ট যদি চাই, পার্লামেন্ট যদি সবাই চাই যে না রাজ্যের নাম পাল্টে দাও, তবেই হবে। তার মানে আলটিমেট পাওয়ার কিন্তু নতুন রাজ্য তৈরি করার জন্য বা অ্যাডমিশন করার জন্য কার কাছে রয়েছে, পার্লামেন্টের কাছে রয়েছে। তাহলে পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু রিক্রিয়েট দ্য ম্যাপ অফ।
এই জন্য সুন্দর লাইন হয় যারা ইউপিএসসিতে তাদের একটা কোশ্চেন আসে মেন্সের জন্য যে পার্লামেন্ট ক্যান রিড্র দ্য ম্যাপ অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার মানচিত্রকে নতুন করে আঁকতে পারে। কে পারে? পার্লামেন্ট পারে। এই পাওয়ারটা কে দিচ্ছে? আর্টিকেল 2 অ্যান্ড হাউ? আর্টিকেল 3। এটাও ক্লিয়ার। তাহলে এইগুলো যে হবে, পার্লামেন্ট যেগুলো করবে, কিভাবে করবে? পার্লামেন্টকে চাইলে করতে পারে না, তার বেশ কিছু প্রসিডিওর রয়েছে, বেশ কিছু পদ্ধতি রয়েছে। পদ্ধতিগুলো কি কি? নাম্বার 1, বিল ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লামেন্ট উইথ প্রেসিডেন্টস প্রায়ার রেকমেন্ডেশন। প্রতিটা রাজ্যের থেকে আমরা রিপাবলিক কনসেপ্ট আগের দিন প্রিয়াম্বলের ক্লাসে পড়িয়েছিলাম। তো দেশের প্রধান মাথাকে, নমিনাল এক্সিকিউটিভকে প্রেসিডেন্ট, তিনি সমস্ত রাজ্যের, বড় রাজ্য হোক ছোট রাজ্য হোক, মানে এলাকা ভিত্তিক, আর এমপি সংখ্যা বেশি হোক কম হোক, যেই থাকুক না কেন, আফটার অল হু ইজ দ্য নমিনাল এক্সিকিউটিভ, হু ইজ দ্য হেড অফ দ্য স্টেট? প্রেসিডেন্ট। তাহলে প্রেসিডেন্টের প্রায়ার রেকমেন্ডেশন লাগবে, আগের থেকে মঞ্জুরি লাগবে। মঞ্জুর হয়ে যাওয়ার পর পার্লামেন্টে একটা বিল উত্থাপন হবে। হোয়াট ইজ বিল? বিল ইজ আ লিগাল প্রপোজাল। যেমন আমার তোমাকে ভালো লাগছে, এই যে কথাটা বলার জন্য পেটের মধ্যে গুড়গুড় করে অনেক সময় তোমাদের, পুজো আচ্ছা আসলেই বা যে কোনো উৎসবের দিন, শীতকাল আসলে এসব আবহাওয়া বেড়ে যায়। সেরকমভাবেই যদি কোনো আইনের প্রস্তাব দিতে হয় তাকেই বিল বলা হয়। ঠিক আছে? বিল ইজ আ লিগাল প্রপোজাল। বিল ইন্ট্রোডিউস ইন পার্লামেন্ট, যদি কোনো রকম বিষয়ে রাজ্য তৈরি করার ক্ষেত্রে কোনো প্রস্তাব আনতে হয়, যেই আনুক না কেন সেটা তাকে পার্লামেন্টে আনতে হবে, পার্লামেন্টের মেম্বার তাকে হতে হবে, বা সরকার পক্ষ বা যে কোনো পক্ষ করতে পারে, এবং সেটা প্রেসিডেন্টের প্রায়ার রেকমেন্ডেশন লাগবে। জেনারেলি পার্লামেন্টের সরকার পক্ষই করে এগুলো। প্রেসিডেন্ট রেফার্স টু দ্য কনসার্ন স্টেট লেজিসলেচার। এবার প্রেসিডেন্ট যখন জানছে যে পার্লামেন্টে এরকম একটা বিল বা প্রস্তাব জারি হচ্ছে, তখন পার্টিকুলার যে কনসার্ন স্টেট রয়েছে তার আইন কক্ষে পাঠিয়ে দেবে, বলবে যে তোমরা মঞ্জুর কিনা জানাও, তোমাদের ওপিনিয়ন জানাও। ধরে নাও আজকে বিহারকে ভাঙা হবে, বিহারের রাজনৈতিক তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত কাজকর্মকে ঠিকঠাক করার জন্য বিহারকে ভেঙে ঝাড়খণ্ড করা হয়েছে। আগে ছিল বিহার, এখন ভেঙে ঝাড়খণ্ড করা হয়েছে। তো বিহারের যে রাজনৈতিক মানে আইনসভা ছিল, যেটা লেজিসলেচার যেটা ছিল, তাহলে যদি ভাঙা হয় তাহলে সেখানকার নিশ্চয়ই এমএলএ এমপির সংখ্যাটাও ভাগাভাগি হয়ে যাবে। তাহলে বিহারের যে আইনসভা রয়েছে, বিহারের যে আইনসভা রয়েছে, সেটা বিধানসভা হোক কিংবা বিধান পরিষদ হোক, সেখানে পাঠাবে কে? প্রেসিডেন্ট। পাঠিয়ে বলবে বিহারকে ভাঙার কথা ভাবা হচ্ছে, নতুন রাজ্য তৈরি করার কথা বলা হচ্ছে, তোমাদের ওপিনিয়ন জানো। এবার সেই ওপিনিয়ন কতখানি তারা মঞ্জুর করছে, হ্যাঁ বলছে না বলছে, সেটা ডাজন্ট ম্যাটার, বা তাদের একবারের জন্য হলেও তাদের ওপিনিয়ন নেওয়া হবে, বাট দ্যাট ওপিনিয়ন আর নট বাউন্ডেড। তার সেই ওপিনিয়নটা কিন্তু খুব জোরালো নয়, শেষ পর্যন্ত পাওয়ার পার্লামেন্টই দেখাবে, কিন্তু প্রেসিডেন্ট তাও কনসার্ন নাই, তোমার আপত্তি আছে কিনা বলো। যেমন তেলেঙ্গানাকে ভাঙা হয়েছে 2014 সালে, ছত্তিশগড়কে ভাঙা হয়েছে 2000 সালে, ঝাড়খণ্ডকে ভাঙা হয়েছে। এই প্রসিডিওরগুলো মেনটেন করতে পারলে, এই শর্ত যদি মেনটেন করা যায়, তবেই কিন্তু আফটার অল আর্টিকেল 2 অনুযায়ী পার্লামেন্ট ক্যান অ্যাডমিট অর এস্টাবলিশ আ নিউ স্টেট। ক্লিয়ার? তাহলে হু হ্যাজ দ্য পাওয়ার? পার্লামেন্ট। কে বলেছে? আর্টিকেল 2। হাউ? টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কি কি? আর্টিকেল 3। ঠিক হয়ে গেল। এবার চলে আসো আর্টিকেল 4। আর্টিকেল 4-এ কি লেখা আছে স্যার? আর্টিকেল 4-এ যদি কনস্টিটিউশনটা, মেন কনস্টিটিউশন তুমি দেখো, তাহলে এই লাইনটা পাবে, লজ মেড আন্ডার আর্টিকেল 2 and 3 to provide for the amendment of the first and fourth schedule and supplemental, incidental and consequential matter. আমাদের স্কেডিউল পড়তে লাগবে, শিডিউল, তফসিল পড়তে লাগবে, আমাদের সংবিধানে তালিকাগুলো পড়তে লাগবে। যদি একটা তালিকা থেকে, ধরো আমি উদাহরণ দিয়ে বলি, যে ধরো তুমি বলছো একটা তালিকা আছে জামার তালিকা, আর একটা তালিকা আছে প্যান্টের তালিকা। ধরে নাও তুমি বলছো যে না, আমার এলাকায় আমি বাচ্চাদেরকে জামা প্যান্ট দেব। ধরে নাও তুমি দেখতে পাচ্ছ যে আজকে একটি বাচ্চার প্যান্ট আছে, জামা বেশি করে দরকার। তুমি কি করলে?
ধরো 10টা করে ছিল, তুমি কি করছো, এখান থেকে একটা কমাচ্ছ। যদি তুমি এখান থেকে একটা কমাও তাহলে এখানে 9টা হবে, তাহলে এখানে ন্যাচারালি একটা বেড়ে যাচ্ছে, তাহলে +1 হয়ে যাচ্ছে। তার মানে একটা তালিকায় হাত পড়লে আরেকটা তালিকায় হাত দিতেই হবে। যদি তুমি আজকে রাজ্য ভাঙার কথা, রাজ্য তৈরি করার বিষয় আসে, শিডিউল নাম্বার 1-এ রয়েছে, শিডিউল নাম্বার 1-এ রয়েছে, এই যে পার্ট নাম্বার 1, শিডিউল নাম্বার 1, আর্টিকেল 1 থেকে 4 রাজ্য নিয়ে কথা বলছি, তাহলে ভূখণ্ডের কথা রয়েছে তোমার শিডিউল নাম্বার 1-এ। কিন্তু একটা ভারতবর্ষের যে রাজ্য, এই রাজ্যের মধ্যে কি থাকে, রাজ্যের বিধানসভা থাকে, তার মানে সেখান থেকে তোমার এলাকায় এমএলএ যাচ্ছে, বিধায়করা যাচ্ছে, আবার সেই বিধায়করা ভোট দিয়ে রাজ্যসভাতে কাদের পাঠাচ্ছে, রাজ্যসভার এমপিদেরকে পাঠাচ্ছে। এবার যদি সেই রাজ্যটাই ভেঙে যায় তাহলে তো সিট অদল বদল হয়ে যাবে, সিট সংখ্যা দিলে অধিক হয়ে যাবে, তাহলে রাজ্যসভার সিট কিরকম হবে, তাহলে সেই লিস্টটা পাল্টাতে হবে। এটা আছে কোথায়, 4th শিডিউলের মধ্যে। তার মানে এই 2 নম্বর আর 3 নম্বর যে আর্টিকেল রয়েছে, যেটা আমরা পড়লাম, কে করতে পারে, পার্লামেন্ট করতে পারে আর্টিকেল 2, কিভাবে করতে পারে আর্টিকেল 3। এই দুইয়ের যে ব্যালেন্স করার জন্য এই যে দুখানা শিডিউলকেও এদিক ওদিক করতে হচ্ছে, সেটা করা হবে, পারমিশন দিচ্ছে কে, আর্টিকেল 4। দ্যাট মিনস আর্টিকেল 4 ইজ দ্য ব্রিজ বিটুইন আর্টিকেল 2 অ্যান্ড, তাহলে লস আন্ডার আর্টিকেল 2 অ্যান্ড 3 এটা কি ধরনের আইন, আসলে সাধারণ ল, অর্ডিনারি ল। তাহলে এটা কি ধরনের বিল, যদি রাজ্য ভাঙতে হয়, তৈরি করতে হয়, তাহলে কি ধরনের আইন বিল হবে, অর্ডিনারি বিল হবে। নট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সাংবিধানিক সংস্কার করতে সবসময় লাগবে না, শুধুমাত্র এটা অর্ডিনারি বিল হিসাবেই কাজ করবে। হেন্স নট সাবজেক্ট টু আর্টিকেল 368। যদি আজকে অ্যামেন্ডমেন্ট ওরমভাবে করতে না লাগে, তার মানে নতুন সংবিধান তৈরি করার জন্য যেরকমভাবে লাগছে, আইন করার জন্য যেভাবে লাগছে, সেই প্রক্রিয়া এটা মেনটেন করবে না। যেমন এর জন্য স্পেশাল আইন, বিআর অ্যাক্টস বানাতে হবে, স্পেশাল আইন বানাতে হবে। যেমন অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা করা হলো, তার জন্য সংবিধান সংশোধনী করার দরকার পড়েনি, কি দরকার পড়েছিল, অন্ধ্রপ্রদেশ রিকগনিশন অ্যাক্ট, রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2014 করতে হয়েছিল, এবং এই আইন দ্বারাই অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তেলেঙ্গানা তৈরি হয়েছে। তার মানে অ্যামেন্ডমেন্টের সবসময় প্রয়োজন পড়েনি। ক্লিয়ার? অর্থাৎ বারংবার ভারতবর্ষের যে ইতিহাস, ভারতবর্ষের যে ম্যাপ, তার মধ্যে কিন্তু দারুণভাবে বিভিন্ন সময় বিভিন্ন যে রাজ্য আস্তে 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 ভারতবর্ষ যে আজকের তকমা পাচ্ছে, এই তকমাটা কিন্তু একবারে আসেনি, ভারতবর্ষের শেপ কিন্তু একবারেই তৈরি হয়নি, কোন রাজ্য কিরকম থাকবে, কিরকম ভাবে হবে, সেটা একবারে আসেনি, এক এক সময় এক এক রকম ভাবে এসছে। সেই নিরিখে যে ভারতবর্ষ তৈরি হলো 47 সাল থেকে, তা কিন্তু বারংবার এরকম বিভিন্ন রকম ভাবে রিশেপড হচ্ছে। 1947 সাল থেকে বেশ কিছু আঞ্চলিক পরিবর্তন এসছে। 1947-এ ইন্ডিয়াতে টোটাল 47 সালে যখন ছিল, যখন দেশ ভাগ হচ্ছে, সেই সময় প্রিন্সলি স্টেট মানে রাজন্যবর্গ, দেশীয় রাজন্যবর্গ, যারা পার্টিকুলার প্রদেশে বিভক্ত ছিল না, সেই সব রাজাদের এলাকা ছিল মোট 562খানা, ছোটোখাটো বড় মিলিয়ে 562 জন দেশীয় রাজন্যবর্গের এলাকা ছিল। যেমন একটা হায়দ্রাবাদের নিজাম, যেমন হরি সিংয়ের কাশ্মীর, এগুলো তোমার রাজন্য প্রিন্সলি স্টেট ছিল, এবং বাদবাকি ছিল তোমার প্রদেশ, প্রভিন্সেস ছিল। সেটাকে যদিও ব্রিটিশ সরকাররা একটা লিস্টে ভাগ করেছিল, পার্ট এ, পার্ট বি, পার্ট সিতে, অর্থাৎ একটা অ্যাডহক লিস্ট ছিল, সেই লিস্টটা পরবর্তীকালে ভেঙে চুরে দেওয়া হয়। কারণ যখন দেশ স্বাধীনতা হয়ে যায়, তখন দেশকে কাজকর্ম করার জন্য সরকারের প্রয়োজন বোধ পড়ে যে রাজ্যগুলোকে ঠিকঠাক শেপে নিয়ে আসতে হবে, নাহলে তো মুশকিল। সেই কারণে একটি কমিটি বানানো হয়েছিল, এসকে ধর কমিটি, এবং সেই কমিটি জাস্টিস এসকে ধরের আন্ডারে একটা কমিটি বানানো হয়। জাস্টিস এসকে ধর অনেক পর্যবেক্ষণ করে দেখেছিলেন যে ভারতের রাজ্যগুলোকে ভাগ করার সহজ রাস্তা হচ্ছে ভাষার পার্থক্য, এছাড়া রাজ্য ভাগ করতে গেলে এদিক ওদিক গোলমাল হয়ে যেতে পারে। তিনি ভাষার পার্থক্য নিয়ে বলেছিলেন যে লিঙ্গুইস্টিক বেস রাজ্যগুলোকে তৈরি করুন। কিন্তু সেই সময় 1948-এ স্বাধীনতার ঠিক পরপরই কিন্তু যুদ্ধ চলছিল পাকিস্তান ইন্ডিয়ার। তো সেই সময় অলরেডি পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ, তার আগে সঙ্গে সঙ্গে দেশভাগ হচ্ছে, মানে কি
এই দিক থেকে লোক এই দিকে, এই দিককার লোক এই দিকে। সুতরাং এই যে লোকজন এই দিক থেকে দিক করছে, হিন্দু মুসলমানের জন্য যে দেশভাগ হলো, সবটা মিলিয়ে দেশের লোকের মধ্যে একটা রক্তাক্ষয়ী অবস্থা, মানুষে হানাহানি, পরিবেশ খুব খারাপ, অ্যাডমিনিস্ট্রেশন দোলাচলে হয়েছে। এই রকম রাজনৈতিক পরিস্থিতিতে যদি আজকে আবার ভাষার বিনিময় যদি ভাগ্যভাগী করা যায়, তখন এই প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং বল্লভ প্যাটেলরা এই সাহস দেখাতে চাননি। এসকেধর কমিটির ব্যাপারটা, রিপোর্টটাকে তিনি বাদ দিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে সেই যে বাদ দেওয়া হলো জওহরলাল নেহরু বল্লভ প্যাটেলদের যে কমিটি, তাকে জেভিবি কমিটি বলা হয়। পরবর্তীকালে কিন্তু শেষমেশ গিয়ে এই এসকেধর কমিটির রিপোর্টটাকে প্রাধান্য দেওয়া হয় এবং বলা হয় যে না, ভাষাই একমাত্র উপায় যার ভিত্তিতে ভাগ করা সুবিধা হবে। তার কারণ ততদিনে প্রথমবারের জন্য অন্ধ্রপ্রদেশকে, আগে কি ছিল, অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু মিলিয়ে, এসব অঞ্চল মিলিয়ে মাদ্রাস ছিল, তাই না? দক্ষিণের দিকে রাজ্যগুলোকে নিয়ে মাদ্রাস ছিল। তেলুগু ভাই বোনেরা, তেলুগু লোকজনরা তারা কি করেছিল, তারা প্রচন্ড দাবি দাবা করছিল, প্রচন্ড আন্দোলন করছিল 1953 এর দিকে, 51 দিকে আন্দোলন করা শুরু হয়ে যাচ্ছে। সেই সময় এত জোরালো দাবি উঠছে ভাষার ভিত্তিতে রাজ্য আলাদা করা দরকার, কারণ তাদের সংস্কৃতি আলাদা, সমস্ত আচার আচরণ আলাদা। সেই নিরিখে পরে উপায় না পেয়ে শেষমেশ যখন সেই লিঙ্গুইস্টিক বেস রাজ্য ভাগ করা হচ্ছে, তখন আস্তে 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 এই 1953-তে অন্ধ্রপ্রদেশ ভারতের প্রথম লিঙ্গুইস্টিক রাজ্য হিসেবে তকমা পাচ্ছে এবং আইন করে দেওয়া হচ্ছে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, রাজ্য পুনর্নবীকরণ আইন করা হচ্ছে ভাষার ভিত্তিতে, লিঙ্গুইস্টিক বেস। কবে এই আইনটা আসছে? 1956-এ আসছে। এবং এর পরই বিভিন্ন রাজ্য আস্তে আস্তে আলাদা হচ্ছে। যেমন পাঞ্জাব রিকগনিশন অ্যাক্ট আসছে 1966-এ, সিকিমকে ফুল ফ্লেজলি নতুন রাজ্য তৈরি করে নেওয়া হচ্ছে, যদিও দেশ থেকে রাজ্য হচ্ছে বলে তাকে অ্যামেন্ডমেন্ট করতে হচ্ছে 36 অ্যামেন্ডমেন্টের দ্বারা, ঠিক আছে? 1975-এ হচ্ছে এটা। পরবর্তীকালে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উত্তরাখণ্ড হচ্ছে, তার পরবর্তীকালে তেলেঙ্গানা হচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে, তা এবং তা শেষমেশ 2019 সালে তোমরা জানো জম্মু কাশ্মীর লাদাখকে পুরোপুরি ইনক্লুড করা হচ্ছে, জম্মু কাশ্মীরকে ইউনিয়ন টেরিটরিকে ভাঙা হচ্ছে এবং পরবর্তীকালে জম্মু কাশ্মীর তখন রাজ্য তকমা পেয়ে গেছে, লাদাখ এখনও ইউনিয়ন টেরিটরি রয়েছে। অর্থাৎ বারংবার বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ভারতবর্ষের অঙ্গরাজ্যগুলো এবং তার কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কিন্তু রিশেপড হয়েছে, ঠিক আছে? অর্থাৎ আমরা এইখান থেকে এই এতক্ষণ ধরে যে বগর করলাম, কি জানতে পারলাম স্যার? আমরা জানতে পারলাম নেচার অফ ইন্ডিয়ান ফেডারেশন, ভারতের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেটা কি রকম জানতে পারলাম। এটা আধা যুক্তরাষ্ট্র কাঠামো, অর্থাৎ প্রাদেশিক সরকারও থাকবে, কেন্দ্র সরকারও থাকবে, অর্থাৎ ফেডারাল উইথ ইউনিটারি বায়াসড, তাই না? ফেডারাল উইথ ইউনিটারি বায়াস কথাটা কে বলেছেন? এসি হুয়ারে বলেছেন। ফিচার্স অফ ফেডারালিজম, ভারতবর্ষে যুক্তরাষ্ট্র কাঠামোর বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাবে, যেটা আমরা আগের দিন সেলে মেসেজে বুঝে গেছিলাম, যেখানে পাওয়ার, ক্ষমতার ডিভিশন থাকবে, ভারতবর্ষে একটি লিখিত সংবিধান থাকবে এবং সংবিধানের সুপ্রিমেসি থাকবে এবং জুডিশিয়ারি হবে ইন্ডিপেন্ডেন্ট। এগুলোই ফেডারেল স্ট্রাকচারের বৈশিষ্ট্য, আমরা আগের দিন দেখেছিলাম। একই রকমভাবে আমরা এটাও দেখতে পাই ফিচার্স অফ ইউনিটারিজম, অর্থাৎ কেন্দ্রভূত শক্তির বৈশিষ্ট্য, যেমন স্ট্রং সেন্টার থাকবে, সিঙ্গেল সিটিজেনশিপ থাকবে। ভারতবর্ষে বিহারি বাঙালি যেই যাই হোক না কেন, আমরা একটাই লোক, সেটা হচ্ছে উই আর ইন্ডিয়া। সিঙ্গেল সিটিজেনশিপ থাকবে, ফ্লেক্সিবিলিটি ইন স্টেট বাউন্ডারিজ, ঠিক আছে? আমরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজের জন্য যেতেই পারি, তখন তার জন্য আর পড়ার পারমিশন এসব লাগে না, তাই না? কেউ দিল্লি যাচ্ছে, কেউ ব্যাঙ্গালোর যাচ্ছে, আমরা ফ্লেক্সিবিলিটি করতে পারছি। এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো সবই কিন্তু ফেডারেল স্ট্রাকচারে রয়েছে। আমরা বুঝতে পারছি এই কন্ডিশনটা, যে এইগুলোই ভারতবর্ষের মূল বৈশিষ্ট্য। সুতরাং আমরা যদি ওভারঅল কুইক রিভিশন করে নিই, আজকের ক্লাসে কি কি শিখলাম? আর্টিকেল 1-এ কি জানতে পারলাম? নেম, ভারতবর্ষের নাম কি? ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। কিরকম ভাবে থাকবে? শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। আর্টিকেল 2 থেকে জানতে পারলাম অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটস, নতুন রাজ্য তৈরি করার ব্যাপারটা জানতে পারলাম। কে পারবে? হু ইজ লায়াবল? পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার, পার্লামেন্টের কাছে এই ক্ষমতা দেওয়া আছে। কিভাবে পারবে? হাউ, কন্ডিশনগুলো কি কি? আর্টিকেল 3 এর মধ্যে পড়েছিলাম যে কিভাবে ফরমেশন হবে, কিভাবে অল্টারেশন হবে, কিভাবে বাউন্ডারিজ ঠিক থাকবে, নাম পাল্টাবে না। আর্টিকেল 4-এ কি বললাম? যে এই আর্টিকেল 2 আর 3 এর মধ্যে ব্যালেন্সিং। তো আজকের ক্লাসে আমরা ইন শর্ট দেখে নিলাম
ভারতবর্ষ এবং ভারতবর্ষের তার অঞ্চলগুলো কিভাবে তৈরি হচ্ছে বা হয়েছে। আজকের ক্লাসেতে আমরা শিডিউল নাম্বার 1 পড়লাম, পার্ট 1 পড়লাম, আর্টিকেল 1 থেকে 4 পড়লাম। আমরা এক এক করে প্রতিটা আর্টিকেল ধরে ধরে এভাবেই যাব। প্লে লিস্ট অবশ্যই ফলো রাখো। ডেসক্রিপশন গ্রুপে দেখো দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, এখানে নোট দিয়ে দেওয়া হয় বাংলা এবং ইংরেজি ভাষাতে। মক টেস্ট চলছে তোমাদের ইউটিউবের মাধ্যমে। পড়াশোনা করো, রতে থাকো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।